আচ্ছা, আপনারা সিরিজ প্যারালাল কানেকশন কিসের দেখছেন? রেজিস্ট্যান্সের, তাই না? এবার এবং নেটওয়ার্ক, বিভিন্ন নেটওয়ার্ক সম্পর্কে আপনারা কি করেছেন এর আগে? দেখেছিলেন যে অ্যানালাইসিস কিভাবে করতে হয়। তো এইবার আমরা যাচ্ছি ক্যাপাসিটরের সিম্বল, তো আপনারা জানেনই, এবং ক্যাপাসিটরের কাজ কি? চার্জ ধারণ করে রাখা। তো ক্যাপাসিটর কি করে? কত ক্যাপাসিটরকে যদি কোনো একটা ভোল্টেজ সোর্সের সাথে সংযুক্ত করা হয়, এ কি করে? চার্জ স্টোর করে রাখে। তো এটা হচ্ছে একটা মোটামুটি এর আগে বলেছিলাম ব্যাটারির মতো বিষয়, তাই না? ব্যাটারি হচ্ছে সরাসরি কি করতে পারে? পাওয়ার সাপ্লাই করে দিতে পারে কোনো একটা পাওয়ার সোর্সে। কিন্তু এই ক্ষেত্রে দেখা যায় যে ক্যাপাসিটর যেসব জায়গায় ইউজ করা হয়, কোথায়? বিভিন্ন মোটরে, মোটর স্টার্টিং পজিশনের জন্য, জেনারেটর, মোটর বা ইয়েতে, এই এটা কি বলা হয়, এসি এর, আপনার ওই কম্প্রেসারের স্টার্টিং এর জন্য, ফ্যানের ক্যাপাসিটর। এগুলার উদ্দেশ্যটা কি হচ্ছে? সে কি করে? চার্জ সাপ্লাই করে, যে হিউজ পরিমাণ যে ইলেকট্রিক চার্জ প্রয়োজন হলে স্টার্টিং অবস্থায়, স্টার্ট হতে, তো এই চার্জটা সাপ্লাই দেয় ক্যাপাসিটর। তো ক্যাপাসিটর তো তাহলে প্রথমে অবশ্যই চার্জ করতে হবে ক্যাপাসিটরকে, তাছাড়া এটা কিভাবে সাপ্লাই দেবে? তো আজকে আমরা দেখব সিরিজ এবং প্যারালাল ক্যাপাসিটরের সিরিজ কানেকশন এবং প্যারালাল কানেকশনে ক্যাপাসিটরকে আমরা যদি সংযুক্ত করি, তাহলে এর টোটাল ক্যাপাসিট্যান্স কত পাওয়া যায়, বা ইন্ডিভিজুয়াল কত চার্জ এটা ধারণ করতে পারে, কত পাওয়ার এখানে জেনারেট হতে পারে, এই জাতীয় বিষয় আর কি। তো ক্যাপাসিটরকে যদি আমরা একটা, এখানে একটা যদি ব্যাটারির সাথে সংযোগ করি, ব্যাটারি, এটা একটা ব্যাটারি, নেগেটিভ পজিটিভ তো বুঝেনি ব্যাটারি। তো ব্যাটারি এবং ক্যাপাসিটরের মধ্যে সিম্বলিক ডিফারেন্স তো জানেনি, এটা হচ্ছে ব্যাটারি। ধরেন 10 ভোল্টের একটা ব্যাটারি দেওয়া হলো এখানে, 10 ভোল্টের একটা ব্যাটারি। তো এর সাথে আমরা কি করলাম? প্যারালালি কিছু কানেকশন সংযুক্ত করলাম। তো প্যারালালি কি কানেকশন সংযুক্ত করব? কিছু ক্যাপাসিটর সংযুক্ত করব। এখানে ক্যাপাসিটরের, এটা কি ব্যাটারির, আমি যে ড্র করতেছি, এটা কি ব্যাটারির সিম্বল নাকি ক্যাপাসিটরের সিম্বল বলেন? চেনেন এটা? ক্যাপাসিটর স্যার। ক্যাপাসিটরের চিহ্ন। তো কিভাবে বুঝলেন এটা ক্যাপাসিটর? ব্যাটারিও তো হতে পারত। স্যার প্যারালালি এগুলো আসছে ওই জন্য। এই দুটা, এই যে যে মাঝখানে ফাঁকা যেটা, এদের সমান সমান হবে, সমান সমান যদি হয়, এই যে ক্যাপাসিটরের ক্ষেত্রে সমান সমান হবে, আর ব্যাটারির ক্ষেত্রে কি ছোট বড় হবে। এটা ব্যাটারি এবং ক্যাপাসিটরের মধ্যে ডিফারেন্সটা কি? সিম্বলিক ডিফারেন্স। এই যে ক্যাপাসিটরের যে দুই প্রান্ত, মাঝখানে যে ফাঁকা জায়গা, কিন্তু দুইটা যে দণ্ড দেওয়া হয়েছে, দুইটা প্রান্ত দেওয়া হয়েছে, বা দুইটা পাথ, বা এটা কি বলতে, দুইটা প্লেট যেটা দেখানো হয়েছে, এই প্লেট দুইটা কি হবে? সমান সমান থাকবে। কিন্তু ব্যাটারির প্লেট গুলা কি থাকবে? একটা বড় আর একটা ছোট, ছোট বড় থাকবে। এইটাই হচ্ছে ডিফারেন্স। তো এখন এখানে যদি আমি এটাকে যদি ধরেন 100 মাইক্রোফ্যারাড একটা ক্যাপাসিটর এখানে সংযুক্ত করব, আমি যে সংযোগটা দিয়েছি এটা সিরিজ সংযোগ নাকি প্যারালাল সংযোগ? প্যারালাল। প্যারালাল সংযোগ। আচ্ছা, 200, একটা হচ্ছে 200 মাইক্রোফ্যারাড। ক্যাপাসিটরের একক কি? ফ্যারাড। ঠিক আছে, ক্যাপাসিটরের একক হচ্ছে ফ্যারাড। তো বাজারে দেখবেন যেসব পাওয়া যায় ক্যাপাসিটর, বিভিন্ন সাধারণত মাইক্রোফ্যারাড হিসাবে সেল করে, বা মানের ক্যাপাসিটর গুলো পাওয়া যায়। 1 ফ্যারাড মানে কিন্তু বিশাল ব্যাপার। তো এই মাইক্রোফ্যারাড যেটা, মাইক্রোফ্যারাড মানে কি? 10⁻⁻⁶, অর্থাৎ এককে
একের পিঠে 6টা শূন্য বসায় ভাগ করলে যে রেজাল্ট পাওয়া যাবে সেটা সমান সমান কি হবে 1 ফ্যারাড মাইক্রোফ্যারাড। ঠিক আছে, 1 মাইক্রোফ্যারাড। তাহলে 100 মাইক্রোফ্যারাড মানে 100 × 10⁻⁻6 ফ্যারাড, অর্থাৎ 100 কে এক ভাগ করা লাগবে একের পিঠে কয়টা 5টা বা 6টা শূন্য দিয়ে, তাহলে ফ্যারাডে চেঞ্জ হয়ে যাবে। তো এখন ধরেন এখানে একটা আমি কি করেছি, দুইটা ক্যাপাসিটর প্যারালাল সংযোগ দিয়েছি। তো ক্যাপাসিটর যখন প্যারালাল সংযোগ দেব, এখানে যদি 10 ভোল্টের একটা ব্যাটারি সোর্স যদি সংযুক্ত করে দেওয়া হয় ক্যাপাসিটরের সাথে, তো ক্যাপাসিটর দুটা কি হবে চার্জ হবে, দুটা চার্জ হবে, চার্জ হয়ে কত ভোল্ট ফুল চার্জ যখন হয়ে যাবে এই 100 মাইক্রোফ্যারাড বা 200 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর যখন ফুললি চার্জ হয়ে যাবে, ফুললি চার্জ হবে কখন, এটা লাগায় রাখলে কিছুক্ষণের মধ্যে এটা চার্জ পরিপূর্ণ করে ফেলবে। তো এটা যখন ফুল চার্জ হয়ে যাবে, ফুললি চার্জ হবে, তখন এটার ভোল্টেজ কত হবে বলেন, 10 ভোল্টই থাকবে। 10 ভোল্ট হবে না, আমি 10 ভোল্টের একটা ভোল্টেজ সোর্স দিয়ে ক্যাপাসিটরকে চার্জ করতেছি। তো ক্যাপাসিটর চার্জ হচ্ছে, ক্যাপাসিটর চার্জ হয়ে পরিপূর্ণ চার্জ যখন অবস্থায় থাকবে তখন ক্যাপাসিটরের দুই প্রান্তের ভোল্টেজ মাপলে কি দেখা যাবে যে এটা 10 ভোল্টের ব্যাটারি যদি সংযুক্ত থাকে তা এর অ্যাক্রসে 10 ভোল্টই আমরা পাবো, 10 ভোল্টই পাওয়া যাবে। তো তাহলে আমরা প্যারালাল সংযোগ অবস্থায় প্যারালাল ক্যাপাসিটরে যদি সংযোগ দেওয়া হয় সেক্ষেত্রে কি থাকে, ভোল্টেজটা সেম থাকে, ভোল্টেজ সেম থাকবে, কিন্তু কারেন্ট কি হবে, কারেন্ট এখানে ডিভাইড হয়ে যাবে, এখানে একটা কারেন্ট চলে আসবে, এই দিকে আরেকটা কারেন্ট চলে আসবে। এখানে যদি আই কারেন্ট হয়, এখানে কারেন্ট আই হয়, তাহলে এর ভেতর দিয়ে এই কারেন্ট হবে I1 আর এই কারেন্ট কি হবে I2, দুইটা কারেন্ট আলাদা আলাদা ভাবে যাবে। তো এখন দুইটা কারেন্ট আলাদা আলাদা ভাবে গেল, তো এখন নরমালি আমরা কিভাবে বুঝবো যে এর ভেতর দিয়ে কি পরিমাণে ক্যাপাসিটরটা কতটুকু হচ্ছে বা কি হচ্ছে, বা এর ভেতরে আমরা টোটাল ক্যাপাসিটেন্স কত, ক্যাপাসিটেন্স কি জিনিস, ক্যাপাসিটেন্সটা কি, কোনো একটা ক্যাপাসিটর যে পরিমাণ চার্জ ধারণ করতে পারে সেই পরিমাণটাকে কি বলে ক্যাপাসিটেন্স বলা হয়। তো এটা যদি হচ্ছে C1 ক্যাপাসিটর হয়, ধরেন এটা হচ্ছে C1 ক্যাপাসিটরের নাম দিলাম এটা C1, আর এটা হচ্ছে C2, নিচেরটা হচ্ছে C2 ক্যাপাসিটর 2। তো এখন C1 এবং C2 এই দুইটা ক্যাপাসিটর টোটাল ক্যাপাসিটেন্স কি হবে, যখন প্যারালাল সংযোগ থাকবে তখন দুইটা ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটেন্সের যোগফল সমান সমান টোটাল ক্যাপাসিটেন্স। তাহলে সি ইকুইভ্যালেন্ট বা তাহলে চার্জ যদি এটা টোটাল ক্যাপাসিটেন্স সমান সমান হয়, তো চার্জও কি হবে এই দুটো যোগফলে সমান হবে, অর্থাৎ টোটাল চার্জ আমার ধরলাম এখানে ক্যাপাসিটর, তাহলে টোটাল ক্যাপাসিটর সিটি হবে হচ্ছে টোটাল ক্যাপাসিটেন্স ইকুয়াল টু প্যারালাল কানেকশনের ক্ষেত্রে সিটি ইকুয়াল টু C1 প্লাস C2। কিন্তু এর আগে আমরা কি দেখেছিলাম, রেজিস্ট্যান্সের ক্ষেত্রে যদি প্যারালাল থাকে কি 1/R1 ডিভাইডেড বাই 1/R2 ছিল নাকি, কিন্তু ক্যাপাসিটেন্সের ক্ষেত্রে এটা কি হবে সরাসরি যোগ হবে, যোগ হয়ে যাবে। তো তাহলে আমরা তাহলে টোটাল ক্যাপাসিটেন্স ইকুয়াল টু C1 প্লাস C2। তাহলে এখানে কত, এখানে দুইটা ক্যাপাসিটেন্স আছে আলাদা, 100 মাইক্রোফ্যারাড আছে এবং 200 মাইক্রোফ্যারাড আছে। তাহলে টোটাল ক্যাপাসিটেন্স যদি আমাদেরকে বের করতে হয় তাহলে কি করতে হবে, এই দুটো সরাসরি প্যারালাল সংযোগের ক্ষেত্রে আমার সরাসরি যোগ করে দিতে হবে। তো সরাসরি যোগ করলে আমরা যে রেজাল্টটা পাবো সেটা হচ্ছে টোটাল ক্যাপাসিটেন্স 100 যোগ 200, তাহলে টোটাল ক্যাপাসিটেন্স কত হচ্ছে তাহলে এই দুইটা ক্যাপাসিটরের পরিবর্তে আমরা যদি
300 মাইক্রোফ্যারাডের একটা ক্যাপাসিটর ইউজ করি, তাহলে সেম ইফেক্ট আমরা পাবো, মানে সেম চার্জ এটা ধারণ করে রাখবে। ঠিক আছে, তাহলে ইন্ডিভিজুয়াল আমরা দেখি বুঝতে পারলাম যে যতগুলা ক্যাপাসিটর আমরা প্যারালালি সংযুক্ত করব, এই প্যারালাল সংযুক্ত করার ফলে প্রত্যেকটা ক্যাপাসিটরের যোগ করে যে টোটাল যোগফল হবে সেটা একটা ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটরের সমান হবে। এর পরিবর্তে যদি আমরা কোনো ক্যাপাসিটর ইউজ করতে চাই, সেম মানের যদি আমরা ক্যাপাসিটর ইউজ করি, তাহলে ওই ততগুলা প্যারালালি সংযুক্ত ক্যাপাসিটরের সমান হবে। তো এই ক্ষেত্রে তাহলে এখন দেখা গেল ক্যাপাসিটরের চার্জের পরিমাপ আমরা কিভাবে বের করতে পারি, একটা ক্যাপাসিটরে কি পরিমাণ চার্জ ধারণ করতে পারে। তো সাপোজ আমরা যদি ধরি C1 হচ্ছে Q1 পরিমাণ চার্জ ধরবে এবং C2 হচ্ছে Q2 পরিমাণ চার্জ ধরবে। তো সেক্ষেত্রে ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটরের তাহলে এই 100 মাইক্রোফ্যারাড কি পরিমাণ চার্জ ধারণ করবে এবং 200 মাইক্রোফ্যারাড কি পরিমাণ চার্জ ধারণ করবে তার পরিমাপ আমরা করতে পারি। তাহলে এখানে এই যে 300 মাইক্রোফ্যারাড যে ক্যাপাসিটর আছে, এই 300 মাইক্রোফ্যারাড যে পরিমাণ চার্জ ধারণ করবে, এই দুইটা ক্যাপাসিটর মিলে C1 প্লাস C2, এই দুইটা ক্যাপাসিটর মিলে সেম পরিমাণ চার্জ ধারণ করবে। তো তাহলে এবার আমরা যদি এটা যদি এই টোটাল চার্জ কত ধারণ করলো এটার পরিমাপ যদি আমরা মাপতে যাই, তাহলে এটাকে কিউটি হিসাবে উল্লেখ করতে পারি। কিউটি মানে টোটাল চার্জ ইকুয়াল টু, আমরা এখানে দেখলাম এখানে 10 ভোল্টের একটা ভোল্টেজ সোর্স দেওয়া আছে। তো প্রথমে কি হবে, 300টাকে কি করতে হবে, 300 গুণ ফ্যারাডে চেঞ্জ করতে হবে, যেহেতু এটা মাইক্রো ফ্যারাড আছে। তো 300 ফ্যারাডে চেঞ্জ করতে গেলে কি করতে হবে, 10⁻⁻6 দিয়ে গুণ করে দিতে হবে, 10⁻⁻6, অথবা 300কে 10, আচ্ছা, অথবা আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে এই 300কে 10⁻6 মানে হচ্ছে 300 ডিভাইডেড বাই 1 পিঠে 6টা শূন্য ভাগ করা 1। তাহলে আমরা যদি এটাকে ভাগ করি গুণ 10 দিয়ে, এই যে 10 ভোল্ট, তাহলে এটার হচ্ছে যদি পরিমাপ কিভাবে করা যায়, টোটাল চার্জের পরিমাণ কিউ চার্জ ইকুয়াল টু কি, সিভি, ক্যাপাসিট্যান্স ইন্টু ভোল্টেজ ইকুয়াল টু চার্জ। তাহলে এখানে ক্যাপাসিট্যান্স ইন্টু ভোল্টেজ ইকুয়াল টু চার্জ, তাহলে এই ক্যাপাসিটর টোটাল 300 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর কি পরিমাণ চার্জ ধারণ করতে পারবে, 300 ডিভাইডেড বাই, এখানে ফ্যারাডে চেঞ্জ করলাম, মাইক্রোফ্যারাডটাকে ফ্যারাডে চেঞ্জ করলাম, ইনটু এই যে 10, যেহেতু 10 ভোল্ট আমরা অ্যাপ্লাই করছি এখানে যেহেতু 10 ভোল্ট অ্যাপ্লাই করা হচ্ছে, এই 10 দিয়ে গুণ করলে আমরা মানটা পেয়ে যাব। তাহলে এখানে দেখেন একটা দুইটা, এই যে এখানেও একটা আছে শূন্য, এই 3টা শূন্য কেটে ফেলেন, তো 3টা শূন্য 3/1000 করলে এটার মান কি থাকবে, 0.003 আসবে। 0 ভাগ করলে কি আসবে, 0.003 এত কুলম্ব চার্জ। তাহলে এই চার্জের পরিমাণ, টোটাল চার্জের পরিমাণ হচ্ছে 0.003 কুলম্ব চার্জ। তো এইবার ইন্ডিভিজুয়াল আমরা যদি বের করতে যাই যে এই C1 ক্যাপাসিটর কতটুকু চার্জ ধারণ করছে এবং C2 ক্যাপাসিটর টোটাল চার্জ ধারণ করছে কতটুকু, তাহলে এটা বের করতে গেলে আমাদের কি করতে হবে, ইন্ডিভিজুয়াল ক্যাপাসিট্যান্স বের করতে হবে। তো আমি যদি C1টাকে ধরি, এখানে C1
মানে Q1 C1 এর চার্জ হচ্ছে Q1, তো Q1 ইকুয়াল টু কত কি হবে C1 ইন্টু V1, C1 ইন্টু V1। তো C1 এর মান কত আছে 100 মাইক্রোফ্যারাড, 100 মাইক্রোফ্যারাড। এটাকে ফ্যারাডে চেঞ্জ করেন, একের পিঠে কয়টা শূন্য, 1 2 3 4 5 6টা শূন্য, এত গুণ 10 ভোল্ট, ভি হচ্ছে 10 ভোল্ট। তাহলে এই সেম ওয়ে এখানে কেটে গেল, এটা কেটে গেল, পড়ে গেছে দেখা যায় না, হ্যাঁ একটু নিচে পড়ে গেছে দেখা যায় না। এখন কি দেখা যায়, এখন দেখতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, আর একটু উপরে তুললে ভালো হয় স্যার। আর একটু উপরে তুললে ভালো হয়, মানে এটা উপরে উঠাই কিভাবে? স্যার এটা মনে হয় মোবাইল জুম হয়ে আছে ওদের, আমরা তো ঠিকভাবে দেখতে পাই। ঠিক এতক্ষণ ল্যাপটপেও দেখা যায় না, এখন ল্যাপটপে দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে এই তাহলে আমরা কি এই যে 3টা শূন্য, এই 3টা শূন্য কেটে গেল, তাহলে 1 ডিভাইডেড বাই 1000, তাহলে কত হবে 0.001 নাকি 0.001 কুলম। তাহলে এখানে প্রথম ক্যাপাসিটর হচ্ছে, দেখেন টোটাল চার্জ Q1 ক্যাপাসিটর 100 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর চার্জ ধরে রাখতে পারে সর্বোচ্চ হচ্ছে এটা 10 ভোল্টে 0.001 কুলম চার্জ। আর যদি আমরা তাহলে C2 তাহলে C2 ক্যাপাসিটর কি পরিমাণ চার্জ ধরে রাখবে, তো C2 ক্যাপাসিটরটাকে আমরা পরিমাপ করতে পারি এভাবে, Q2 ইকুয়াল টু কত হবে C2 ইন্টু V2, তাই না, C2 ইন্টু V2, তাহলে V2 মানে V1 বা V2 যাই হোক, এখানে যেহেতু 10 ভোল্ট অ্যাপ্লাই করা হয়েছে, তো V1 সমান সমান 10 ভোল্ট হবে, V2 সমান সমানও কি হবে ওই 10 ভোল্টই হবে, তাই না? ভোল্টেজের পরিমাণ সমান সমান, তাহলে চার্জের পরিমাণ যেহেতু কম, এখানে কি 200 মাইক্রোফ্যারাড, 200 মাইক্রোফ্যারাডকে যদি আপনি ফ্যারাডে চেঞ্জ করেন তাহলে কত হবে 200 ডিভাইডেড বাই একের পিঠে 6টা শূন্য নাকি, একের পিঠে 6টা শূন্য, 4 5 6 ইন্টু, এখন যদি ভি হচ্ছে কত 10 ভোল্ট, 10 ভোল্ট দিয়ে গুণ করে দেন, তাহলে এখানে এই শূন্য এই শূন্য কেটে গেল, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে গেল, 2/1000, তাহলে কত হয় 0.002, 0.002 এত কুলম। তাহলে দেখেন এখানে ইন্ডিভিজুয়ালি দেখেন Q2 হচ্ছে 0.002 কুলম, Q1 চার্জ ধারণ করতেছে 0.001 কুলম। তাহলে টোটাল চার্জ কত হচ্ছে, এই দুটো যোগ করলেই তো টোটাল চার্জ হয়, তো টোটাল চার্জ 0.003 কুলম, এটার সাথে সমান মিলছে, মিলে গিয়েছে। আমরা হচ্ছে যোগ করেছিলাম কি টোটাল যোগ করে, আর ইকুইভ্যালেন্ট একটা ক্যাপাসিট্যান্স বের করেছি, ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটর ছিল 300 মাইক্রোফ্যারাড, তো 300 মাইক্রোফ্যারাডের চার্জ ধারণ ক্ষমতা 0.003 কুলম, মানে যদি 10 ভোল্ট অ্যাপ্লাই করা হয়। তো এখানে যদি ভোল্টেজ চেঞ্জ করা হয়, ধরুন 20 ভোল্ট দেওয়া হলো বা 30 ভোল্ট দেওয়া হলো, তাহলে কি হবে এই ক্যাপাসিট্যান্স গুলো কি চেঞ্জ হয়ে যাবে, এখানে ওই অন্য একটা মান চলে আসবে, ঠিক আছে? তো এই জাতীয় আপনাদের হয়তো একটা ম্যাথ ট্যাথ দেওয়া থাকতে পারে, ঠিক আছে, যে হচ্ছে সিরিজ সংযোগে ধরেন 2-3টা এইভাবে বলেও দেওয়া থাকতে পারে, অথবা এরকম চিত্র আঁকিয়ে দিয়ে বলা যেতে পারে যে টোটাল ক্যাপাসিট্যান্স বা ইন্ডিভিজুয়াল কোনো ক্যাপাসিটরের টোটাল চার্জ কত, এটা বের করো, ঠিক আছে? স্যার সিরিজে দেয়া থাকবে নাকি? এখানে তো প্যারালাল ছিল বলে যোগ করেছিলেন। হ্যাঁ, এবার সিরিজেও দেওয়া থাকবে, সিরিজটা আমি দেখাচ্ছি। আচ্ছা, এটা তো গেল। তো
এখানে তাহলে টোটাল ক্যাপাসিটি প্রশ্নটা আর একটু বলতেন যদি, মানে প্রশ্নটা কোন ধরনের হবে এটা একটু জানা দরকার ছিল তো। প্রশ্নটা কি জাতীয় হবে? ধরেন এই জাতীয় একটা ফিগার দিয়ে বলা হলো যে আপনার এই C1 ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্স কত, বা টোটাল চার্জ কত ধারণ করতে পারে, বা এর এর চার্জ চার্জ কত, এবং এর পাওয়ার এনার্জি কি পরিমাণ ধারণ করতে পারে। তো এনার্জি বা টোটাল এনার্জি বের করার জন্য যে সূত্র, সেটা হচ্ছে এনার্জি হচ্ছে ধরেন ইকুয়াল টু এনার্জি সমান সমান হাফ সিভি স্কয়ার, হাফ সিভি স্কয়ার, এটা হচ্ছে এনার্জি। তো টোটাল এনার্জি কত এটা ডেলিভার করতে পারে, ঠিক আছে। তো এখন যদি আমি এই C1 ক্যাপাসিটরের ক্ষেত্রে বলি, বা টোটাল এনার্জিও জানতে চেতে পারি যে দুইটা ক্যাপাসিটর মিলে টোটাল এনার্জি কত, বা বলতে পারি ইন্ডিভিজুয়াল C1 ক্যাপাসিটরের এনার্জি কত, অথবা C2 ক্যাপাসিটরের এনার্জি কত। তো C2 ক্যাপাসিটরের এনার্জি বের করতে গেলে কি করতে হবে? C1 ক্যাপাসিটরের এনার্জিও কি একই কথা, এই যে হাফ ইনটু ক্যাপাসিট্যান্স। ক্যাপাসিট্যান্স কত যদি C1 এর ক্ষেত্রে হয়? C1 এর ক্ষেত্রে হচ্ছে 100 মাইক্রোফ্যারাড, 100 মাইক্রোফ্যারাড। তো কি ব্যাপার, এই ইয়েগুলো আবার চলে আসলো কোথায় থেকে? আচ্ছা, 100 মাইক্রোফ্যারাড, বুঝতেছি, 100 মাইক্রোফ্যারাড ডিভাইডেড বাই কত কি হবে? মাইক্রোফ্যারাডে ফ্যারাডে করতে গেলে কি করতে হবে? কত দিয়ে ভাগ করতে হবে? একের পিঠে কয়টা? 6 স্যার, 10 টু দি পাওয়ার -6 দিয়ে গুণ করতে হবে, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, তো এটা ইনটু ভি হচ্ছে 10 স্কয়ার, 10 স্কয়ার মানে কি 100 নাকি? তার মানে এটাকে যদি আমরা এটা নিচে আরো নিয়ে আসি, তাহলে আমরা কি পাচ্ছি? অথবা এগুলা মুছে দেয়, হ্যাঁ আগের গুলা মুছে দেয়। তাহলে এটাকে আমি এদিকে নিয়ে আসি আর কি, এটাকে এটাকে এইদিকে নিয়ে আসলাম। তাহলে এখানে এনার্জি ইকুয়াল টু কত পাবো? এনার্জি ইকুয়াল টু এনার্জি Q1, Q1 এর এনার্জি ইকুয়াল টু, তাহলে কত পাচ্ছি আমরা? হাফ ইনটু এটা যদি কেটে দেন, এই যে এই দুটা কাটলেন, দুইটা শূন্য কেটে দিলেন, তাহলে কত হচ্ছে? 1 ডিভাইডেড বাই 1 2 3 4, চারটা শূন্য নাকি? দুইটা শূন্য কেটে গেছে, 1 2 3 4, চারটা শূন্য ইনটু কত হচ্ছে এখানে? ভি স্কয়ার 100, ভি স্কয়ার মানে কি 100, 100। তো 100 100 এই এই দুটা শূন্য কেটে গেল, তাহলে এখানে কি হবে? ইকুয়াল টু 1/200, 1/200 যদি করেন, তো হিসাব করেন কত হয়? 0.0202 জুল। এটার মাপ হচ্ছে জুল, ঠিক আছে। তো কত জুল কারেন্ট আসলো? 0.02 জুল। তাহলে কোনটা? C1 ক্যাপাসিটর। তো C2 ক্যাপাসিটরের ক্ষেত্রে ওই একই সূত্র, একইভাবে পরিমাপ করা যাবে। তো এই ইয়ে হিসাবে, আর এখন যদি আপনার টোটাল এই যে 300 মাইক্রোফ্যারাডের ক্ষেত্রে হিসাব করেন, সেক্ষেত্রে কত আসবে? এখানে 1/3 আসবে নাকি? এখানে 1/2 জায়গায় 1/, এখানে 2 তো থাকবেই, হাফ, আর এই যে 1 এর জায়গায় আসবে 3,
ঠিক আছে, 1 এর জায়গায় 3 আসবে, আর এটা কি হবে, হাফ তো থাকবেই, 1/2 তো থাকবেই, তাহলে 1/6 হবে নাকি 600 হবে। 1/600 যদি হয় তাহলে তখন কত জুল এনার্জি ধরবে? 0.06 জুল। 0.03 0.03 নাকি 06? 06 জি স্যার। 0.06 জুল। তাহলে 0.06 জুল হবে হচ্ছে টোটাল ক্যাপাসিট্যান্স। ঠিক আছে, এই টোটাল এনার্জি, সরি এনার্জি, টোটাল এনার্জি হবে এটা। স্যার ওইটা 3 কেন দিলেন স্যার? আমি এই যে 200 যোগ এখানে কত ছিল, 200 যোগ 100, সরি এখানে 10 হয়ে আছে, 200 যোগ 100 তাহলে কত হয়, টোটাল 300 মাইক্রোফ্যারাড ক্যাপাসিট্যান্স হবে। সিটি টোটাল ক্যাপাসিট্যান্স কত, C1 প্লাস C2 ইকুয়াল টু টোটাল ক্যাপাসিট্যান্স। বুঝতে পারছেন? টোটাল ক্যাপাসিট্যান্স কত, এখানে আছে 100। আচ্ছা, টোটালটা বের করতে বললে। হ্যাঁ, টোটাল ক্যাপাসিট্যান্স, তাহলে টোটাল এনার্জি, তাহলে এই যে কিউ ই কিউটি মানে কিউটি, তার টোটাল এনার্জি কত, 0.06 জুল। তো এটা একরকম গেল। এবার আমরা আসি হচ্ছে এটা সিরিজ কানেকশন, আমরা হচ্ছে প্যারালাল কানেকশন দেখলাম, এবার সিরিজ কানেকশন। স্যার বলেন। স্যার ওটা তো ওই যে নিচের অনে দিছেন কেন? ওটা তো আপনার নিচেরটা দিয়ে ভাগ হচ্ছে না, উপরে যাবে না 3টা? 3, আচ্ছা 3 ডিভাইডেড বাই, আচ্ছা দাঁড়া 1 মিনিট আমরা হিসাবটা আরেকবার করে নেই। আচ্ছা ইটি হচ্ছে, এবার এখানে দেখেন ইটি মানে কি, এনার্জি, টোটাল এনার্জি, ইটি টোটাল এনার্জি, কিউটি টোটাল এনার্জি, বা দেখতে পারি আমরা কত পাবো, হচ্ছে হাফ সিভি স্কোয়ার, না হাফ সিভি স্কোয়ার। তো সি ইকুয়াল টু কত আছে, হাফ দিলাম, সি হচ্ছে 300, হ্যাঁ উপরেই যাবে 300, সরি এটা আমার ভুল হয়েছিল মনে হয়। আচ্ছা 300, তাহলে এখানে 6টা শূন্য আসবে, 1 2 3 4, তাহলে 1 2 3 4 5 6, 6টা শূন্য ইন্টু এখানে যে ভি স্কোয়ার 100, 10 স্কোয়ার মানে কি 100, তাহলে এই শূন্য কেটে যাচ্ছে, সরি তাহলে এটাও কেটে যাচ্ছে, তাহলে 3 বাই আসতেছে 3/200 নাকি, হিসাবটা হবে 3/200, 3/200, এটা এত জুল। তার মানে এটা কত আসছে, এটা ভুল হয়েছিল আগেরটা, কত আসছে, হিসাব 0.015 স্যার, 0.15। 0.015 জুল। তাহলে এটা হিসাব হবে 0.0, টোটাল এনার্জি হচ্ছে 0.015 জুল। আচ্ছা তাহলে এই হচ্ছে 0.015, জি স্যার, ঠিক আছে স্যার। ঠিক আছে। আচ্ছা এটাই হচ্ছে এত জুল, তাহলে আমাদের এনার্জি আসবে। আচ্ছা আপনাদের অ্যাটেন্ডেন্স আমি আপাতত নিয়ে রাখি, 35 জন, এখানে কত থাকলো দেখি, 35 35, কি ব্যাপার আপনাদের অ্যাটেন্ডেন্স আজকে একটু কম কেন, আর 4-5 জন এখনো ঢোকে নাই, এর আগে তো দেখছি প্রায় 39 জনের মতো থাকে। 8 27 11
তো এই হচ্ছে মোটামুটি হচ্ছে প্যারালাল কানেকশন। এবার যদি সিরিজ কানেকশন দেখা যাক, আমরা সিরিজ কানেকশনের ক্ষেত্রে কি হয়। সজীব হোসেন, আপনার কথা আমি কিছু বুঝতে পারি নাই। আমার কথা হচ্ছে আপনারা কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন সবাই? স্যার আপনারটা জি শোনা স্যার। যায়, সজীব ভাইয়ের কথা জি শোনা স্যার, যাচ্ছে শুনতে না। পাচ্ছি। সজীব কি বলতেছে বুঝতে পারলাম না কি। না স্যার আমরা বুঝতে পারি না, নেটের সমস্যা মনে হয়। এটা হতে পারে। স্যার আমি গত শনিবারে প্রেজেন্টে দিয়ে দিছিলাম স্যার। আচ্ছা, ওই ইয়েতে লিখে রাখেন, ওই আপনার অ্যাটেন্ডেন্সে ওই সবাই ইয়েতে দিয়ে দেন অ্যাটেন্ডেন্স চ্যাট বক্সে। আর আপনি যে দেয় গত শনিবার দেন না, শনিবার কেন, গত শুক্রবার যে দেন নাই সে দিয়ে লিখে দিয়েন আর কি, ঠিক আছে? আচ্ছা, তো এইবার আমরা যদি দেখি এখানে ক্যাপাসিটর ধরেন 10 ভোল্টই আছে। এখন আমরা এখানে সিরিজ কানেকশন করব। তো সিরিজ কানেকশন করতে গেলে আমাদের কি করতে হবে? এখানে একটা ক্যাপাসিটর, এখানে আরেকটা ক্যাপাসিটর সংযোগ করতে হবে। তো এই দুইটা ক্যাপাসিটর যদি আমরা সংযোগ করি, C1 C2, তখন আমাদের হচ্ছে টোটাল ক্যাপাসিট্যান্স কি হবে। আর আমরা এর আগে দেখছিলাম যে ভোল্টেজ কি ছিল, সমান ছিল, কিন্তু ক্যাপাসিট্যান্স চেঞ্জ ছিল। এক্ষেত্রে দুইটা ক্যাপাসিটরের ভেতর চার্জের পরিমাণ সমান থাকবে, ঠিক আছে? চার্জের পরিমাণ সমান থাকবে কিন্তু ভোল্টেজ ডিফার করবে। তো চার্জের পরিমাণ যদি সমান থাকে তাহলে আমাদের এই ধরেন তাহলে আমরা ইকুইভ্যালেন্ট এই যখন সিরিজ কানেকশন থাকবে, ক্যাপাসিটরের সিরিজ কানেকশন থাকলে সেই ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটর বের করতে গেলে এটা সূত্র হবে কি 1/R, রেজিস্ট্যান্সের মতো 1/C1 ইকুয়াল টু, এইভাবে হবে 1/C1 ইকুয়াল টু 1/C ইকুয়াল টু 1/C1 ডিভাইডেড প্লাস 1/C2, 1/C1 প্লাস 1/C2। তাহলে স্যার ওই যে প্যারালাল সার্কিটের যে রকম রেজিস্ট্যান্স বের করতাম রেজিস্ট্যান্স ওই প্যারালালের ফর্মুলাটা। সেম ফর্মুলা। আচ্ছা ঠিক আছে। সিরিজে সংযোগ করলে ক্যাপাসিটরের ক্ষেত্রে প্যারালাল রেজিস্ট্যান্সের মতো, ঠিক আছে? তাহলে 1/C ইকুয়াল টু 1/C1 প্লাস 1/C2। এখানে যদি আরো বেশি থাকে C3 C4 তাহলে কি হবে 1/C1 ইকুয়াল টু 1/C2 1/C প্লাস 1/C2 1/C3 প্লাস 1/C4, এইভাবে হতে পারে, থাকবে C 1/Cn পর্যন্ত যতগুলাই করা হোক। তাহলে টোটাল C ইকুইভ্যালেন্ট কি হবে? C ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু হবে এটা যদি হচ্ছে 100 মাইক্রোফ্যারাড হয়, সাপোজ এটা 100 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর, এটা হচ্ছে 200 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর দিলাম। তো 200 মাইক্রোফ্যারাড, তো টোটাল আমি ক্যাপাসিট্যান্স কি পাবো? সি ইকুইভ্যালেন্ট হচ্ছে 1/100 প্লাস 1/200 টোটাল ইনভার্স 1 নাকি? এটাই তো। তো তাহলে আমাদের হচ্ছে এখানে যদি দেখেন, তাহলে এখানে লসাগু যদি করেন তাহলে কত আসতেছে? যদি লসাগু, তাহলে আমরা 200 নিতে পারি না? 200 100 ভাগ, তাহলে এখানে কত হবে? 2, আর উপরে কত হবে? 1, ইনভার্স 1, তার মানে হচ্ছে 2 1 3 ডিভাইডেড বাই 200,
3 ডিভাইডেড বাই 200 ইনভার্স 1। তার মানে ইনভার্স 1 মানে কি, এটা উল্টে যাবে নাকি? তার মানে কি 200 ডিভাইডেড বাই কত আসবে? 3। 200 ডিভাইডেড বাই 3, তাহলে ওটা কত আসতেছে বলেন ক্যাপাসিটি? 66.67 স্যার মাইক্রোফ্যারাড। তাহলে 66.67 67 মাইক্রোফ্যারাড এই ক্যাপাসিট্যান্স এটার হবে। এইবার আমাদের তাহলে আমরা টোটাল ক্যাপাসিট্যান্স পেলাম 66.67। তাহলে টোটাল ভোল্ট কত আসবে এই হচ্ছে ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটরের চার্জ কত হবে? কিউ চার্জ ইকুয়াল টু কি? সিভি স্যার, কি ইজ ইকুয়াল টু সিভি। ওই তো সিভি। তাহলে টোটাল চার্জ তাহলে কত আসতেছে এখানে? ক্যাপাসিট্যান্স হচ্ছে 66.67, 66, এখানে কিউটি দিলাম, টোটাল চার্জ 66.67 ডিভাইডেড বাই কত? একের পিঠে কয়টা শূন্য? 6টা নাকি? 1 2 3 4 5 6 গুণ ভোল্ট হচ্ছে কত? 10 ভোল্ট। তাহলে একটা একটা কেটে গেল। এইবার বলেন এটা কত আসতেছে, হিসাব করেন। টোটাল চার্জ তাহলে এখানে 66.67 ডিভাইডেড বাই 10 টু দি পাওয়ার মাইনাস 5। স্যার মাইনাস 4 আসে স্যার। হ্যাঁ 1 4 আসে 2 স্যার 3 মাইনাস। 4 5 60 পয়েন্ট, তাহলে কত? 66.67 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4। জি 6.67 into 10 to the power minus 4। তাহলে 6.667 ইন্টু 10 টু দি পাওয়ার, এটা পয়েন্ট হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 4। এত হচ্ছে আপনার কুলম, এত কুলম। এই যে চার্জ হচ্ছে এত কুলম। তাহলে ইন্ডিভিজুয়াল চার্জ আমরা যদি বের করতে যাই তাহলে আমরা কি জানি, যেহেতু চার্জ আমাদের হচ্ছে কি হবে, চার্জ হচ্ছে সেম থাকবে, চার্জ সেম থাকবে, কিন্তু আমাদের কি হবে, ভোল্টেজ চেঞ্জ হবে। কার অ্যাক্রসে? C1 এর অ্যাক্রসে এবং C2 এর অ্যাক্রসে। তো C1 এর ভোল্টেজ V1 এবং C2 এর ভোল্টেজ হবে V2। তাহলে আমাদের দুইটা জিনিস খেয়াল রাখতে হবে। সেই খেয়ালটা কি, যদি আমরা ক্যাপাসিটরের সিরিজ কানেকশন করি, সিরিজ কানেকশনের ক্ষেত্রে ভোল্টেজ ডিফারেন্স হবে কিন্তু চার্জ সমান সমান পাওয়া যাবে। আর যখন আমরা প্যারালালি কানেক্ট করব তখন হবে ভোল্টেজ সমান থাকবে কিন্তু চার্জ কি হবে, চেঞ্জ হবে, আলাদা হবে। দুই ক্যাপাসিটরের চার্জ আলাদা আলাদা হবে, কিন্তু সিরিজের ক্ষেত্রে একই চার্জ হবে, ভোল্টেজ আলাদা হবে। ঠিক আছে? তো আমরা যদি এবার ইয়ে করতে যাই, আমরা হচ্ছে তাহলে টোটাল চার্জ বের করলাম 6.667 ইন্টু 10 টু দি পাওয়ার 4 কুলম টোটাল দুইটার। তাহলে এই চার্জটা কি থাকবে, C1 এর ক্ষেত্রেও থাকবে এবং C2 এর ক্ষেত্রেও থাকবে, সেম চার্জ। তাহলে আমাদের কি থাকবে, তাহলে ভোল্টেজ কত হবে? এই দুটার ভোল্টেজ তো আলাদা হয়ে যাবে। তো ভোল্টেজ বের করতে গেলে আমরা কি হিসাবে বের করব? সেম সূত্র। ভোল্টেজ কি, V ইকুয়াল টু, এবার দেখেন কিউ ইকুয়াল টু কি, সিভি না? আমরা কি জানি, কিউ ইকুয়াল টু সিভি, কিউ ইকুয়াল টু
Q1 আমরা ধরুন প্রথম চার্জ Q1 ইকুয়াল টু C1 V1 C1 V1, তাই না? তো এইবার আমরা হচ্ছে চার্জ পেয়েছি কত, টোটাল চার্জ পেয়েছি হচ্ছে 6.667 into 10 to the power minus 4 equal to C1 into আচ্ছা C1 হচ্ছে কত ইন্টু V1, তাহলে ভোল্টেজ কত হবে? C1 তো আমরা জানি, তাহলে V1 ইকুয়াল টু কত হবে? V1 ইকুয়াল টু Q1 ডিভাইডেড বাই C1 নাকি? তো Q1 এর মান হচ্ছে 6 পয়েন্ট কত আসছে? 6.667 ডিভাইডেড বাই এখানে ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই আচ্ছা ডিভাইডেড বাই কত হবে? 100 হবে না স্যার? 100 এটাও কি হবে ডিভাইডেড 100টাকেও কিভাবে ভাগ করতে হবে? কত দিয়ে ভাগ করতে হবে 100কে? এত, ঠিক আছে? তাহলে এই যে 10 টু দি পাওয়ার মাইনাস 4 এটাকে আমরা নিচের দিকে নিয়ে আসতে পারি না? ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4টাকে কি করতে পারি? নিচে বসাতে পারি, একের পিঠে 4টা শূন্য বসাতে পারি, এটা পরিবর্তে, ঠিক আছে? তো তাহলে এখানে কত আসতেছে হিসাব করে দেখেন তো, এটা কেটে দেন, এটা কেটে যাবে, এটা কেটে যাবে, তখন আবার এখানে থাকবে না, 10 টু দি পাওয়ার মাইনাস 4 উপরে থাকবে না, এটা যেহেতু আমরা নিচে নিয়ে আসছি। এটা কেটে গেল, সেটা কেটে যাবে স্যার। এটা কেটে গেল, এটা কেটে গেল, তাহলে কি 1/10? স্যার 10 টু দি পাওয়ার মাইনাস 4 ছিল না? হ্যাঁ 10 টু দি পাওয়ার মাইনাস 4। আচ্ছা আপনি তিনটা নেওয়া হয়েছে স্যার, হ্যাঁ শূন্য তো 3টা নেওয়া হয়েছে। ও আচ্ছা 4টা শূন্য, আরেকটাও কেটে যাবে, তাহলে এটাও কেটে গেল, এটাও কেটে গেল, 1/1 থাকবে। 1/1 তার মানে 1, তার মানে এখানে কি থাকতেছে ভোল্ট হচ্ছে 6.667 ভোল্ট পাওয়া যাচ্ছে, 6.667 ভোল্ট পাওয়া যাচ্ছে V1 এত ভোল্ট। আর এবার V2 যদি বের করতে চান তাহলে কত বের হবে? এটা হচ্ছে V1 V2 সেম উপায়ে, তাহলে V2 ইকুয়াল টু কত হবে? স্যার সিরিজে ভোল্টেজ সমান না? কোন ক্ষেত্রে? ক্যাপাসিটরের ক্ষেত্রে সিরিজে ভোল্টেজ সমান হবে না, ভোল্টেজ ডিভাইড হয়ে যাবে। প্যারালালের ক্ষেত্রে সমান থাকবে, সিরিজের ক্ষেত্রে ডিভাইড, চার্জ সমান থাকবে। প্যারালালের ক্ষেত্রে চার্জ ডিভাইড হয়ে যাবে, ভোল্টেজ সমান থাকবে, সিরিজের ক্ষেত্রে ভোল্টেজ ডিভাইড হয়ে যাবে, চার্জ সমান থাকবে। ক্লিয়ার? তাহলে 6 পয়েন্ট, এখানে ধরেন 6.667 into 10 to the power minus 4, আর এখানে হচ্ছে C2 কত? 200 মাইক্রোফ্যারাড, তাহলে কি সেম 200 দিয়ে ভাগ হবে 200 মাইক্রোফ্যারাড। তারপর এখানে যদি আমি ওই যে -4 তাহলে এখানে নিয়ে আসি, এটাকে যদি নিচের দিকে নিয়ে আসি তাহলে কি হবে? গুণ
একের পিঠে 4টা শূন্য না, 1 2 3 4। আর এটাকে ভাগ হবে হচ্ছে একের পিঠে কয়টা, 6টা শূন্য, 1 2 3 4 5 6। তাহলে এই 6টা শূন্য আর এই 6টা শূন্য কেটে দিলাম, তাহলে কত হলো 2। তাহলে 2 দিয়ে ভাগ দেন, এখানে 6.667, তাহলে কত আসতেছে 3.333 35 35 3335 3.3335, তাহলে 3.3335 ভোল্ট নাকি? তাহলে এই দুইটা ভোল্ট যদি যোগ করেন তাহলে কত, 10 ভোল্ট হয়ে যাবে। এই দুইটা ভোল্ট যোগ করেন 6.667 আর এটা, তো 10 ভোল্ট হয়ে যাবে। তো ঠিক আছে, তো তাহলে আমরা এই C1 এবং C2 এর ক্ষেত্রে ভোল্টেজ এরকম ভাবে আমরা বের করে ফেলতে পারি। তো এইবার আসি আমরা হচ্ছে ইন্ডাক্টর। ক্যাপাসিটর গেল, ইন্ডাক্টর। ইন্ডাক্টর কি জিনিস? কয়েল। ঠিক আছে, কয়েলটাকে কি করা হয়, কিভাবে তৈরি করা হয়, কয়েল কিভাবে তৈরি হয়? যে কোনো তারকে যদি কুণ্ডলী পাকানো হয়, কুণ্ডলী পাকিয়ে কি করতে পারি আমরা, একটা কয়েল তৈরি করতে পারি বা ইন্ডাক্টর তৈরি করতে পারি। ঠিক আছে, যে কোনো একটা পরিবাহী তার, সেটাকে যদি আমরা এভাবে কুণ্ডলী পাকাই, প্যাচ দিতে থাকি, তো প্যাচ দিলে এর ভেতর দিয়ে যে কারেন্টটা প্রবাহিত হবে, এখানে যদি একটা ভোল্টেজ সোর্স সংযুক্ত করে দেওয়া হয়, এখানে একটা ভোল্টেজ সোর্স দেওয়া হলো, ঠিক আছে, পজিটিভ নেগেটিভ, এটা একটা ভোল্টেজ সোর্স, ব্যাটারি। তো একটা ব্যাটারি সংযুক্ত করে দিলে এর ভেতর দিয়ে কারেন্ট প্রবাহিত হবে। তো আমি যদি এই ব্যাটারিটাকে সামান্য, মানে ধরেন একটা 10 ভোল্টের ব্যাটারি, একটা তারের কুণ্ডলী বা কি পেঁচানো তার, একটা পেঁচানো তারকে আমি সংযুক্ত করে দিয়েছি একটা 10 ভোল্টের ব্যাটারির মাধ্যমে। তো আমি কি করলাম, কিছুক্ষণ রেখে দিলাম, রেখে দেওয়ার পরে আমি এই ব্যাটারি সোর্সটাকে সরাই ফেললাম, তখন কি হবে, এই যে ইন্ডাক্টর, এই ইন্ডাক্টর কিছু সময়ের জন্য চার্জ ধারণ করে রাখতে পারে। ঠিক আছে, এই চার্জটা কিভাবে ধারণ করতে ধরে রাখবে, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, ম্যাগনেটিক ইএমএফ ইএমএফ, ইএমএফ আকারে কিছু সময়, অল্প কিছু সময় ধরে রাখতে পারবে। তো মানে সাথে সাথে এটাকে যখন আমি সংযুক্ত করে রাখবো, তখন কি হবে, এর ভেতর দিয়ে কারেন্ট প্রবাহ হয়ে যাবে। তখন যখনই এর ভেতর দিয়ে কারেন্ট প্রবাহিত হবে, তখনই এখানে একটা ইলেকট্রোমোটিভ ফোর্সের তৈরি হয়ে যাবে এর ভেতরে। এটা যেহেতু ইয়ার, এখানে যদি ইয়ার কোর থাকে, কোর এর ভেতরে, ইন্ডাক্টরের ভেতরে একটা কোরের উপরে পেঁচানো হয়। কোরটা বিভিন্ন মাপের হয়ে থাকে, বিভিন্ন ধরনের হয়ে থাকে। কখনো দেখা যায় এরকম, আপনারা যদি আগের কোনো রেডিও বা খুলে দেখেন, রেডিওর ভেতরে এরকম একটা দণ্ড আছে, কাঁচা লোহার দণ্ড, এই দণ্ডের চতুর্দিকে এরকম ভাবে তার পেঁচিয়ে কয়েল তৈরি করা হয়েছে, এন্টিনা হিসাবে তৈরি করা হয়েছে। এই এন্টিনা কি করতো, এই এন্টিনার কি কাজ, এই এন্টিনার কাজ হচ্ছে যে ইলেকট্রোম্যাগনেটিক যে ইয়া আছে, ওয়েভ যেগুলো আছে, সেগুলাকে ধরে রেডিওর ভেতরে নিয়ে আসা বা সিগন্যালটাকে ধরার জন্য এটা ইউজ করা হতো। আরেকটা কাজে ইউজ করা যায়, সেটা হচ্ছে আমরা যদি কোনো ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে চাই, তাহলে এরকম আমরা কি করতে পারি, একটা লোহার দণ্ডের উপরে বিভিন্ন ভাবে এরকম তার পেঁচাতে পারি। একটা তার পেঁচালে যে জিনিসটা তৈরি হয় সেটাকে কি বলা হয়, কয়েল বলা হয়, ইন্ডাক্টর বলা হয়। ঠিক আছে, ইন্ডাক্টর কিছুই না, কোনো একটা
কোরের উপরে, কোর কোর বলতে এখানে বিভিন্ন ধরনের জিনিস হতে পারে, ম্যাগনেটিক কোর হতে পারে, ম্যাগনেট ভেতরে থাকতে পারে, তার উপরে পেঁচানো যেতে পারে স্থায়ী ম্যাগনেট, অথবা কাঁচা লোহা বা লোহা, যে কোনো লোহার উপরেও আমরা এরকম ভাবে পেঁচাতে পারি, অথবা শুধুমাত্র ফ্রি স্পেস, ফাঁকা জায়গা, মানে একটা কি করলাম, ফর্মা নেওয়া হলো, কিসের ফর্মা, গোল একটা ফর্মা নেওয়া হলো, এই ফর্মার উপরেও তারের কুণ্ডলী পেঁচে যদি আমরা কোনো কুণ্ডলী পেঁচে আমরা একটা কয়েল তৈরি করতে পারি বা একটা ইন্ডাক্টর তৈরি করা যেতে পারে, ঠিক আছে। তো ইন্ডাক্টরের ভেতরে সাধারণত কোর থাকে, ওই কোরটাকে কি বলে, ইআর কোর বলা হয়। ওর ভেতর কিছুই নাই, কি আছে তাহলে, বাতাস আছে অবশ্যই, বাতাস তো সব জায়গায় আছে নাকি, নাই, যে কোনো ফ্রি স্পেসে বাতাস আছে, মানে আমাদের ভূমণ্ডলের ক্ষেত্রে বলছি, মহাকাশের ক্ষেত্রে আলাদা বিষয়, মহাকাশের কথা বলা হচ্ছে না, আমরা হচ্ছে ভূপৃষ্ঠের কথা বলতেছি। ভূপৃষ্ঠ থেকে আমার হচ্ছে আয়নোস্ফিয়ার যে পর্যন্ত যতটুকু এরিয়া, তো এই ভূপৃষ্ঠের মন্ডল, বিভিন্ন মন্ডল আছে না, আয়নোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, এই এই মন্ডল বা এই স্পেসটা পুরাটা কি আছে, বাতাস বা ইয়ার দ্বারা ভর্তি নাকি। তো আমরা যদি কোনোটা ফাঁকা রেখে কোর তৈরি করি তাহলে এখানে কি বলবো, ইয়ার কোর আছে ভেতরে, তাহলে কোনো না কোনো কোরের উপর কয়েল অবস্থিত। এটা হতে পারে ম্যাগনেটিক কোর, হতে পারে আয়রন কোর, হতে পারে সফট আয়রন কোর, এবং এটা হতে পারে কি, যে কোনো কোর হতে পারে, ম্যাগনেটিক কোরও হতে পারে। তো যখনই আমরা কোনো একটা তারে কুণ্ডলীর মধ্যে দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত করব, তখন কি হবে, এই কারেন্ট যেটা প্রবাহিত হচ্ছে এই প্যাচের কারণে এর ভেতরে একটা ইলেকট্রিক এটাকে বলা হয় ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি করে। কোথায়, এই যে কোরটা আছে, এই কোরের চতুর্পাশে দিয়ে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, এইভাবে ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হয়, ম্যাগনেটিক ফ্লাক্স। এই ম্যাগনেটিক ফ্লাক্সই কি করতে পারে, এখানে ম্যাগনেটিক ফ্লাক্স মানে বা এটাকে কি বলে, ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড বলা হয়, বা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড তৈরি করে, ঠিক আছে, একটা ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি করে। তো এই যে ইলেকট্রোম্যাগনেটিক ফ্লাক্স তৈরি করতে বা ইলেকট্রিক ফিল্ড বা তৈরি করতেছে, এই তৈরির পরিমাণ, ফ্লাক্স তৈরির পরিমাণটাকে কিভাবে মাপা হয়, হেনরিতে। এটার একক হচ্ছে কি, হেনরি। স্যার ইন্ডাকটেন্সের একক হচ্ছে হেনরি। তো আমরা কি করব এখন, আমরা যদি দুইটা কয়েল যদি সিরিজে সংযোগ করি, সিরিজ প্যারালাল সংযোগ তো আপনারা বোঝেনি, এখানে একটা কয়েল আরেকটা কয়েল এখানে নিয়ে আসলাম, তো এই দুইটা কয়েল আমরা সিরিজে সংযোগ করলাম, সিরিজে সংযোগ করে এখানে একটা ব্যাটারির মাধ্যমে সংযোগ করে দিলাম, ঠিক আছে। এটা হচ্ছে হয় 10 ভোল্টের একটা ধরেন ব্যাটারি, 10 ভোল্টের ব্যাটারি দিলাম, 10 ভোল্টের একটা ব্যাটারি সংযোগ করলাম। তো এই যে এর ভেতর দিয়ে কারেন্ট প্রবাহিত হবে, তো একটাই কারেন্ট কি তো প্রবাহিত হবে নাকি, আই কারেন্ট প্রবাহিত হবে, I1 না, আই কারেন্ট প্রবাহিত হবে। তো এর ভেতর দিয়ে যে কারেন্টটা যাবে একটাই কারেন্ট প্রবাহিত হবে। তো তাহলে আমার টোটাল যে ভোল্টেজ 10 ভোল্ট, এই ভোল্টেজের এখানে এই 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 ইন্ডাক্টরকে L1 হিসাবে ধরি, ইন্ডাক্টরকে আবার এল হিসাবে ইন্ডিকেট করা হয়, L1 L2 L3 এইভাবে বিভিন্ন এল নামে অভিহিত করা হয়, হ্যাঁ, ইন্ডাক্টর সাধারণত। তো এই ইন্ডাক্টরকে আমি L1 এবং এই ইন্ডাক্টরকে L2 যদি বলি, তাহলে এই যে 10 ভোল্টটা যেটা আছে, এই 10 ভোল্ট সমান সমান কি হবে, এই ইন্ডাক্টর L1 এর
অ্যাক্রসের ভোল্টেজ প্লাস L2 এর অ্যাক্রস ভোল্টেজ, এই দুটাই ভোল্টেজ যোগ করলে কি পাবো আমরা? 10 ভোল্টের সমান সমান একটা ভোল্ট পাবো। এটা হচ্ছে আমরা যদি হচ্ছে কি বলি কেভিএল যদি অ্যাপ্লাই করা যায় তাহলে আমরা কি পাবো? ভি ইকুয়াল টু, তাহলে এখানে ভি ইকুয়াল টু V1 প্লাস V2 এইভাবে পাবো নাকি? V1 প্লাস V2। তো একটা যদি হচ্ছে ভি ইকুয়াল যদি 10 ভোল্ট হয়, এখানে যদি 10 ভোল্ট হয়, এই 10 ভোল্ট সমান সমান কি হবে? এই ইন্ডাক্টরের অ্যাক্রসে ভোল্টেজ কত ভোল্ট ডেভেলপ করবে। এখন ইন্ডাক্টরের ভেতর দিয়ে যে কারেন্ট প্রবাহিত হয়, এখানে যে হচ্ছে রেট অফ চেঞ্জ অফ কারেন্ট, রেট অফ চেঞ্জ অফ কারেন্ট সমান সমান এই ইন্ডাকট্যান্স, ঠিক আছে? এই ইন্ডাক্টরের ভেতর দিয়ে যে পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে, এই কারেন্টের প্রবাহের পরিমাণ কিসের পরিপ্রেক্ষিতে? সময়ের পরিপ্রেক্ষিতে যে পরিবর্তনটা, এই কারেন্ট প্রবাহ যে পরিবর্তন ঘটছে এই কয়েলের ভেতর দিয়ে, তার পরিমাপ, রেট অফ চেঞ্জ অফ কারেন্ট থ্রু দ্য কন্ডাক্টর ইজ ইন্ডাকট্যান্স, ঠিক আছে? তার মানে এর ভেতর দিয়ে প্রবাহিত কারেন্ট চেঞ্জের পরিমাপ, যে পরিমাণ কারেন্ট পরিবর্তন হচ্ছে, পরিবর্তনশীল কারেন্ট সময়ের পরিপ্রেক্ষিতে যে পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে, তার মান কার সমান হবে? এর ইন্ডাকট্যান্সের সমান হবে। তো ইন্ডাকট্যান্স কি? তাহলে প্রপোর্শনাল টু রেট অফ চেঞ্জ অফ কারেন্ট থ্রু দ্যাট ইন্ডাক্টর, ঠিক আছে? যে এই কথাটুকু যেটা বললাম, এটা কি আপনারা বুঝতে পারছেন? হ্যালো? না স্যার, আরেকবার বলতে হবে। বুঝতে পারেন নাই? না স্যার। কোনো একটা কয়েলের ভেতর দিয়ে প্রবাহিত কারেন্ট সময়ের পরিপ্রেক্ষিতে যে পরিমাণ কারেন্ট প্রবাহিত হয়, তার পরিবর্তনের যে হার, সেটা কার সমান হবে? ইন্ডাকট্যান্সের সমান হবে, ঠিক আছে? সেটাকে কি প্রপোর্শনাল বলা হয় ইন্ডাকট্যান্সের। ইন্ডাকট্যান্স মানে কি? এই কয়েলের হচ্ছে এই কয়েলের একটা পরিমাপ, অর্থাৎ ইন্ডাকট্যান্স হচ্ছে কয়েলের মান, এই কয়েলের মান বা পরিমাপ। এই কয়েলের মান কি হবে? কতটুকু হবে? এই কয়েলের ভেতর দিয়ে যে পরিমাণ কারেন্ট একটা নির্দিষ্ট সময়ে প্রবাহিত হবে, তার এবং প্রবাহের মাত্রার পরিবর্তনশীল যে মাত্রা, অর্থাৎ পরিবর্তনশীল কারেন্ট যদি আমরা এর ভেতর দিয়ে প্রবাহিত করি, পরিবর্তনশীল কারেন্ট, এখন 1 অ্যাম্পিয়ার দিলাম, আর কিছুক্ষণ পরে 2 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত করলাম এর ভেতর দিয়ে। এই পরিবর্তনশীল কারেন্টের যে সময়ের মধ্যে দিয়ে এই কারেন্টটা প্রবাহিত হচ্ছে, এই সময়ের সমানুপাতিক হারের মানটাই হবে ইন্ডাকট্যান্স, ঠিক আছে? বিষয়টা মনে হয় ক্লিয়ার হয় নাই নাকি? আচ্ছা, ধরেন এর ভেতর দিয়ে একটা কারেন্ট, আমি এই কুণ্ডলী, প্রত্যেকটা কুণ্ডলীর ভেতর দিয়ে কারেন্ট একই কারেন্ট প্রবাহিত হচ্ছে না। আমি যে কারেন্টটা প্রবাহিত করব, সে কারেন্টটা কি হচ্ছে? প্রত্যেকটা কুণ্ডলীর ভেতর দিয়ে প্রবাহিত হচ্ছে। এখন একটা তারকে যদি আমি পেঁচতে থাকি, একটা প্যাচ দিলে এই প্যাচের ভেতর দিয়ে কারেন্ট যে সময়ে প্রবাহিত হয়ে দ্বিতীয় প্যাচের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হওয়ার মাত্রা কি একই থাকবে, না এটা একটু ডিলে হবে? প্রথম তারের ভেতর দিয়ে যে পরিমাণ কারেন্ট যাবে, দ্বিতীয় তারের ভেতর সেই সময় একই পরিমাণ কারেন্ট তো যাবে না, কিছু চেঞ্জ হবে, কারেন্টের পরিবর্তনশীল কারেন্ট এর ভেতর দিয়ে প্রবাহিত হবে। এই পরিবর্তনশীল কারেন্ট সময়ের পরিপ্রেক্ষিতে এই পরিবর্তনশীল কারেন্টের মান, মানে প্রবাহের মানটাকেই কি বলা হচ্ছে? ইন্ডাকট্যান্স, ঠিক আছে?
স্যার কারেন্টের পরিবর্তন, কারেন্টের মান যদি বেশি হয় তাহলে ইন্ডাকটিভিটি বেশি হবে না স্যার? হ্যাঁ, অবশ্যই বেশি হবে। প্রবাহ যত বেশি হবে ইন্ডাকটেন্স বেড়ে যাবে, প্রবাহ কমলে ইন্ডাকটেন্স কমে যাবে। কিন্তু সেটা সময়ের সাথে সম্পর্ক স্যার। সময়ের সাথে সম্পর্কিত, একটা নির্দিষ্ট সময়ে যদি এটা যায়, মানে প্রবাহ বেশি হয় তাহলে ইন্ডাকটেন্স বেড়ে যাবে, প্রবাহ কমে গেলে ইন্ডাকটেন্স কমে যাবে। তো তাহলে এখন আমরা ওই ভোল্টেজ, আমরা এই তারের এই ইন্ডাক্টরের ভোল্টেজ যদি আমরা বের করতে চাই, তাহলে সেই সময় তাহলে কি বললাম যে ইন্ডাকটেন্স ইজ প্রপোর্শনাল টু এর ভেতর দিয়ে কারেন্ট প্রবাহের মান, মানে বা কি বলা যায়, এই কারেন্ট প্রবাহের মাত্রা, হ্যাঁ, পরিবর্তনশীল কারেন্ট প্রবাহের মাত্রা সমান সমান হবে হচ্ছে ইন্ডাকটেন্স। তাহলে এই ইন্ডাকটেন্সের পরিবর্তে তাহলে ভি এখানে কি হচ্ছে, ভি ইজ প্রপোর্শনাল টু এল, বা এইভাবে বলা যেতে পারে ভি ইজ প্রপোর্শনাল ইকুয়াল টু ভি ইকুয়াল টু, বা এই প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের ইন্ডাকটেন্স ভি ইকুয়াল টু এল ইন্টু, এল হচ্ছে ইন্ডাকটেন্স যদি হয়ে থাকে, এল ইন্টু এর যে রেট অফ চেঞ্জ অফ কারেন্ট ডিআই বাই ডিটি, অর্থাৎ রেট অফ চেঞ্জ অফ কারেন্ট ইন্টু ইন্ডাকটেন্স সমান সমান ভোল্টেজ, ঠিক আছে, ডিটি। তাহলে এই প্রথম ইন্ডাক্টরের ক্ষেত্রে V1 কি হবে, V1 সমান সমান L1 ইন্টু ডিআই বাই ডিটি। আবার দ্বিতীয় ইন্ডাক্টরের ক্ষেত্রে V2 ইকুয়াল টু কত হবে, V2 ইকুয়াল টু মান হবে হচ্ছে L2 ইন্টু ডিআই বাই ডিটি, ডিআই বাই ডিটি। ডিআই বাই ডিটি মানে বোঝানো হচ্ছে যে চেঞ্জ অফ কারেন্ট ডিপেন্ড আপন টাইম, হ্যাঁ, টাইমের পরিবর্তে কারেন্টের পরিবর্তন, এটাকে ডিআই বাই ডিটি হিসাবে বলা হচ্ছে। কারেন্টও পরিবর্তনশীল, টাইমও পরিবর্তনশীল। টাইমও পরিবর্তনশীল, দুটাই পরিবর্তনশীল। তো তাহলে আমরা এখানে যে তাহলে 10 ভোল্ট ইকুয়াল টু তাহলে কি হবে, এখানে L1 ইন্টু ডিআই বাই ডিটি, ডিআই বাই ডিটি, এখানেও সেম হবে L2 ইন্টু L2 ইন্টু ডিআই বাই ডিটি। তো ডিআই বাই ডিটি যেহেতু সমান, এটাকে কমন নেওয়া যেতে পারে নাকি, ডিআই বাই ডিটিটাকে যদি আমরা কমন নেই তাহলে ভি ইকুয়াল টু, এখানে আমি 10 লিখছি, আসলে এটা ভি হিসাবে আপনাদের বোঝানোর জন্য শুধু দিয়েছিলাম, তো এখানে শুধু ভি হবে, ধরেন যে ভোল্টেজ দেওয়া হবে সেই ভোল্টের মাপে ওখানে বসবে। তাহলে এখানে আমরা কি পেয়ে যাই, L1 প্লাস L2 ইন্টু ডিআই বাই ডিটি। তার মানে এখানে যতগুলো আমরা ইন্ডাক্টর সিরিজে ব্যবহার করব, তাহলে টোটাল ভোল্টেজ বের করতে গেলে আমাদেরকে কি বের করতে হবে, যতগুলা যদি হচ্ছে আরো বেশি ইন্ডাক্টর সিরিজে দিয়ে দেই, তাহলে কি হবে, ওই সবগুলো ইন্ডাক্টরের যোগফল, ইন্ডাকটেন্সের যোগফল কে যদি আমরা কারেন্টের দিয়ে গুণ করি, তাহলে আমরা কি পাবো, এই ভোল্টেজ পাবো, ঠিক আছে, ওই ইন্ডাক্টরের ভেতর দিয়ে প্রবাহিত ভোল্টেজের সমান সমান হবে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত, এখন এই পর্যন্ত থাক, বাকি আলোচনা আপনার এই ইভিনিং টাইমে মানে নাইটে করা হবে আর কি, ঠিক আছে। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও আপনাদের ইয়েগুলো নিয়ে নেই, অ্যাটেন্ডেন্স না, অ্যাটেন্ডেন্স, সরি অ্যাটেন্ডেন্স করে গেল। আমার তো অ্যাটেন্ডেন্সে স্যার ইয়ে দেওয়া নেই স্যার, আমার রোলটা এখনো অ্যাড করা হয় নাই স্যার। আমি অ্যাড তো করে চ্যাট ফেলুন। লিস্টটা স্যার, আমি স্যার চ্যাট আমি স্যার লিস্টে দিয়ে দেন, তাড়াতাড়ি দেন।
3015 3007 কে? এটা আব্দুল আহাদ। আপনারা কি অনেক পরে আসছেন নাকি, একদম লাস্টে জয়েন করছেন? স্যার হ্যাঁ বলেন। জুমের টাইম তো এখন বাড়ছে, আপনারা এটা কি পেইড সিস্টেম করা নাকি? 40 মিনিটের জায়গাতে আমরা আজকে অনেকক্ষণই ক্লাস করলাম। না এটা আসলে ওই আমি ওই এটা একটু প্রিমিয়াম মনে হয়। প্রিমিয়াম না, এটা হচ্ছে ওই যে বিডিরেন একটা গভর্নমেন্টের একটা প্রজেক্ট, সরকারি একটা প্রজেক্ট আছে এদের ভালো হয়েছে স্যার, নাহলে এদের বারবার কেটে গেলে ঝামেলা হয়। এদের মাধ্যমে আসলে ইয়ে করছি আর কি, এই জন্য কাটে নাই। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, আমি কপি করে নিয়ে আসছি। স্যার তো চ্যাট লিস্টের রোলটা দিয়ে দিচ্ছি স্যার। হ্যাঁ ঠিক আছে, নোটপ্যাড। স্যার কিছু বলবো? হ্যাঁ বলেন বলেন। আচ্ছা স্যার, মিড টার্মের আগে যেগুলো পড়াইছে এগুলো কি ফাইনালে আসবে? মিড টার্মের আগে বলতে এখানে আমরা হচ্ছে কেসিএল কেভিএল এর আমরা মোটামুটি আলোচনা করছিলাম, কিন্তু আমাদের হয়তো একটা বিষয় ওখানে আমরা বাদ দিয়েছিলাম, সেটা হচ্ছে মেশ অ্যানালাইসিস। মেশ অ্যানালাইসিস থেকে থাকবে আর কি। হ্যাঁ ঠিক আছে, মেশ তাহলে তো অ্যানালাইসিস আপনি একটা স্যার শর্ট সাজেশন করে দিবেন না স্যার পুরোটার জন্য? আপনারা কি সবসময় সাজেশন চান? কি দরকার আপনাদের এইগুলা? যদি আপনারা ক্লাস ঠিক মতো করেন তাহলে তো এমনি পারার কথা। আমি বুঝলাম না এত সাজেশন করেন কেন? আর এই ভিডিওগুলো কি দিবেন? ফার্স্টের একটা ক্লাস করতে পারি না, দুটো ক্লাসে কারেন্ট ছিল না, এই কারণে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। স্যার সাজেশন দিলে ভালোই হয় স্যার। ঠিক আছে, আমি দেখবো কি স্যার করা যায়। ক্লাসের এই ভিডিওগুলো দিলে ভালো হতো। হ্যাঁ দিয়ে দেবো। তা আজকে না পারলে আগামীকাল অথবা পরশুদিন হয়তো পাবেন আপনারা ভিডিওগুলো। জি স্যার।